আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। আচ্ছা, লাস্ট ক্লাসে একটু ভালো করে খেয়াল করবো, আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা যে পড়াটা পড়েছিলাম সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n, এবং ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার n। তাহলে এই দুইটা সূত্র নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখন আমরা এই ফিউচার ভ্যালু সম্পর্কে জানি, আই সম্পর্কে জানি, এন সম্পর্কে জানি, আবার প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে আমরা জানি। তো এই যে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার যে সূত্র সেটা এটা, এই প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার সূত্রটাকে আমরা কি বাট্টাকরণ বলবো নাকি চক্রবৃদ্ধিকরণ বলবো, কেউ কি বলতে পারবা? স্যার এটা চক্রবৃদ্ধিকরণ। প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার পদ্ধতিকে আমরা কি বলবো? স্যার চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলবো। আচ্ছা, এবার আমাকে একটু দেখি বলেন যে বাট্টাকরণ কাকে বলবো আমরা, বাট্টাকরণ কাকে বলবো? আচ্ছা স্যার আমি বলি, বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করলে সেটাকে চক্রবৃদ্ধি বলে। তো বর্তমান মূল্য, তো বর্তমান মূল্য থেকে যদি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় চক্রবৃদ্ধি। তোমরা এরকম মানে হচ্ছে পড়াশোনা না করলে কেমন হয়? স্যার ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করার সময় বাট্টাকরণ করা হয়। রাইট, তাহলে ভবিষ্যৎ মূল্য থেকে যদি বর্তমান মূল্য নির্ণয় করাকে যদি বাট্টাকরণ বললি, তাহলে এই উপরের সূত্রটা দিয়ে আমি কি তাই করছি না উল্টা করছি বলো তো? তো যদি তাই করে থাকি তাহলে এটাকে কি বাট্টাকরণ বলবো নাকি চক্রবৃদ্ধিকরণ বলবো? জি স্যার এটা বাট্টাকরণ। বাট্টাকরণ। আর নিচেরটা কি বলবো স্যার? চক্রবৃদ্ধিকরণ। চক্রবৃদ্ধিকরণ বলবো। সবার কাছে ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। ভেরি গুড। যদি ক্লিয়ার হয় এবার আমরা তাহলে নেক্সট কথাতে চলে আসি। একটু ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করবা। আমরা গত ক্লাসে এই ধরনের একটা ম্যাথও করেছিলাম। যদি তোমাকে বলা হয় যে তোমাকে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 10,000 টাকা। সবার হাতের সামনে খাতা কলম ক্যালকুলেটর সবকিছু আছে নাকি আবার কাউকে নিমন্ত্রণ দিতে হবে? না স্যার সবকিছু আছে। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। আই এর মান 10% দেওয়া থাকতে পারে, অথবা অথবা 9% দেওয়া থাকতে পারে, অথবা 11.50 দেওয়া থাকতে পারে, অথবা 11.50 অথবা 9.09 মনে করো দিয়ে দিল। এগুলোকে আমরা কি লিখবো আমরা একটু দেখি। প্রথম আসলে 10%। আমরা বলছি যে সরাসরি তোমাকে যে পার্সেন্টেজটা দেওয়া আছে এই পার্সেন্টেজটা তুমি কখনো কি করতে পারবা না, তুমি সরাসরি এটা বসাতে পারবা না। তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজটাকে তুমি দশমিকে নিয়ে গিয়ে কনভার্ট করতে হবে। তাহলে এই দশমিকে কনভার্ট করতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হবে। সাউন্ড আসছে? রাস্তার গাড়ি ঘোড়ার সাউন্ড সব ক্লাসের মধ্যে নিয়ে আসতেছে মেয়েগুলো। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হ্যাঁ সাউন্ডটা অফ করে রাখো দরকার হলে, রেসপন্স দেওয়ার সময় ওপেন করিও। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে হাতে রাখো না, মোবাইলটা হাতে রাখো, দূরত্ব রাখতে হচ্ছে না, যেহেতু তোমাকে ভিডিও অন করতে হচ্ছে না। আবার মাইক অন অফ করতে করতে কিছু করার নাই রে বাবা, কিছু করার নাই। একটা জিনিস বুঝার চেষ্টা করো, হ্যাঁ, ক্লাসটা একটু সুন্দর করে নেওয়ার জন্য সাহায্য করো। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এই 10%টাকে যদি আমি আনতে চাই তাহলে 10/100 ইকুয়ালস টু 0.10। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যখন দুই ঘরে থাকে, যখন আমাদের দুই ঘর থাকে তখন আমরা ওই দুই ঘরটাকে পেছনে নিয়ে যেতে পারবো, দশমিকের পরে নিয়ে যেতে পারবো। কিন্তু স্যার যদি আমাকে 7% দিয়ে দেয়, যদি এই যে 0.10 লিখছে, এই 0.10কে আবার 0.1ও লিখতে পারবে, একই জিনিস। 0.10 10%, 0.1 মানেও কিন্তু 10%। 7% কে কত লিখবো? 7% কে লিখবো 0.07। আচ্ছা, তাহলে যদি 9.09% হয় সেটাকে কত লিখবো স্যার? 0.0909। ভেরি গুড, 0.0909। সবগুলো ব্রিলিয়েন্টের দলা সব এখানে চলে আসছে। আচ্ছা, এরপরে মনে করো 7.75%, কত লিখবো স্যার? 0.0775।
0.0775 এই জিনিসগুলো কে বুঝো নাই? একদম সিঙ্গেল কে বুঝো নাই, বলো কোনো সমস্যা নাই, বুঝে দিব। আরেকজনে পারে বলে যে আমিও পারতাম এমন কোনো কথা নাই, তুমি হয়তো শুরু করছো, নাই পারতে পারো না। স্যার আমি বুঝি নাই কে স্যার? মিথিলা? স্যার। জি স্যার। আচ্ছা মিথিলা, একটু দেখো, প্রথমে আমি 10% আসি। 10% কে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, 10% আমরা এখানের মধ্যে যখন ম্যাথের সলিউশনে যখন আমরা পার্সেন্টেজ থেকে বসাতে যাব, তখন তুমি পার্সেন্টেজে বসাতে পারবা না। বোর্ডের দিকে একটু খেয়াল করো, পার্সেন্টেজে বসাতে পারবা না। তুমি যেটা বসাতে হবে সেটা হচ্ছে তোমাকে দশমিকে কনভার্ট করতে হবে। তো দশমিকে কনভার্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটাকে 100 দিয়ে ভাগ করতে হয়। এখন বিষয়টা হচ্ছে 100 দিয়ে ভাগ করতে গেলে তো আমার অনেক সময়ের দরকার আছে, আমি তো একটু এক্সপার্ট হতে চাই স্যার। তাহলে কি করা যায়? বলা হচ্ছে দেখো 10% মানে হচ্ছে এখানে 10 দুইটা ঘর। যদি দুইটা ঘর হয় তাহলে সঙ্গে সঙ্গে তুমি দশমিকের পরেই কিন্তু আর 0 আনতে হবে না, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দশমিকের পরেই তুমি ওই দুইটা ঘর বসা দিতে পারবে। দেখো তাহলে এই জায়গায় 10 বিধায় আমি 0.10 লিখছি। দেখো 10 বিধায় আমি 0.10 লিখছি। যদি এখানের মধ্যে 10 না লিখে আমাকে 12 লিখতো, 12%কে আমি লিখতাম 0.12। এটা হচ্ছে যদি দুইটা অঙ্ক থাকে, দুইটা অঙ্ককে আমি এভাবে লিখতেছি, পয়েন্টের পরে দুইটা অঙ্ক নিয়ে আসতেছি। কিন্তু স্যার যদি একটা অঙ্ক থাকে তখন বলা হচ্ছে তুমি যদি এই যে দেখো এখানের মধ্যে 0.10 কে বলা হচ্ছে যে 0.1ও লেখা যায়, মানে 1 এর পরে যে 0 একটা আছে, এই 0টা আপনি না লিখলেও আমরা বুঝে নিচ্ছি এরপরে একটা 0 আছে। ঠিক আছে? এখন দেখেন যদি আপনাকে 7% দেয়, তখন 7% মানে হচ্ছে যে একটা ঘর। একটা ঘর মানে হচ্ছে যে দশমিকের পরে কিন্তু দুইটা ঘর আমার জন্য আছে, তাহলে প্রথম ঘরটাতে আপনার 0 বসাতে হবে, দ্বিতীয় ঘর আপনার 7 বসাতে পারবেন। স্যার এইখানে আপনি একটাকে প্রথমে বসালেন, এইখানে 7টাকে পরে বসালেন, ঘটনা কি? আচ্ছা যদি তোমাকে 70% বলতো তখন নিশ্চয়ই তুমি 0.70 লিখতা। তাহলে 0.70 যদি তুমি না লিখে যদি 0.7 লেখো তাও তো হবে। তাহলে এটা হচ্ছে 7%, 0.07, আর এটা হচ্ছে 70%, 0.7। এই হচ্ছে তার পার্থক্য। তুমি যখন প্রথমে লিখে ফেলবা তখন মনে করবা তারপর একটা ঘর আছে, তাহলে হচ্ছে এখানে 10, 0, 10। আর এইখানে যখন তুমি 7% দেখলা এক ঘরের অঙ্ক, তখন তোমাকে যেটা করতে হবে পয়েন্টের পরে একটা 0 আনতে হবে, 0 পরে তারপর 7 আনতে হবে। এখন দেখো যখন আমাকে এটা দিল, দেখো 9.09, আমি এতক্ষণ ধরে কথা বলতেছিলাম দশমিকের আগের ঘর। একটা মেজর বিষয় কি জানো? মেজর বিষয় হচ্ছে মনে করো এই ধরনের একটা সংখ্যা লিখলাম, দেখো 71.278, মনে করো এটা পার্সেন্টেজ। এটাকে আমি যদি দশমিকে নিয়ে যেতে হয়, এই যে এখানে একটা দশমিক আছে না, এই দশমিকটাকে 2 ঘর আগে নিয়ে যাব। 2 ঘর আগে নিয়ে গেলে আমার তখন দশমিকে কনভার্ট হবে 0.71278। এবার মনে করো যদি আমাকে 10% দেয়া থাকে, 10% দেয়া আছে, তাহলে এইবার আমার দশমিকটা কোথায় আছে? এবার আমার দশমিকটা আছে এই আমার পূর্ণাঙ্গ সংখ্যার পরে। দেখো আমার পূর্ণাঙ্গ সংখ্যার পরে আছে দশমিক। তাহলে আমি যদি দশমিকটাকে মানে হচ্ছে এই পার্সেন্টেজ থেকে দশমিক আনতে চাই, 2 ঘর আগে চলে আসবে। দশমিক যে কোনো সময় 2 ঘর আগে আসবে, তাহলে 2 ঘর আগে আসবে আর আমি এটাকে 0.10 বললাম। এবার আমি একটা সংখ্যা দিয়েছিলাম 9.09। তাহলে আমাকে যদি এইবার কি করতে হয়, এইবার যদি আবার এই পার্সেন্টেজ থেকে যদি দশমিক আনতে হয়, তাহলে দশমিক 2 ঘর আগে আসবে, কিন্তু আসতে এক ঘর আছে, এক ঘর। তাহলে আরেক ঘর বানানোর জন্য একটা সামনে শূন্য বসাচ্ছি, তাহলে দশমিক 2 ঘর আগে আনলে এখানের মধ্যে পয়েন্ট, তাহলে আসে যাচ্ছে কত? 0.0909। যদি আমাকে বলা হয় 11.45%কে আপনি দশমিকে কনভার্ট করেন, তাহলে এই যে দশমিকটা আছে, দশমিকটা 2 ঘর আগে আসবে, তাহলে 2 ঘর তো অলরেডি আছে, সমস্যা নাই, তাহলে 0.1145। যদি আমাকে বলা হয় যে 7%কে দশমিকে কনভার্ট করেন, তাহলে আমাদের যে দশমিকটা সেটা 7 এর পরে আছে, এই যে এই জায়গায়, তাহলে এটাকে 2 ঘর আগে আনতে হবে, আসছে তো এক ঘর, তাহলে আরেকটা শূন্য বসান, তাহলে হচ্ছে যে 0.07। যদি আমাকে 70% দেয়, তাহলে 70% মানে দশমিকটা 70 এর পরে আছে, তাহলে আনেন 2 ঘর আগে আনেন, তাহলে হয়ে গেল 0.70 অথবা 0.7। মিথিলা বুঝছো? জি স্যার। স্যার বুঝছি। দেখো আমার ক্লাস থেকে প্লিজ সবাইকে বলছি, কেউ না বুঝে যাবেন না। হ্যাঁ, প্রত্যেকটা শিশুকে এখানে টিকা দেওয়া হবে, কেউ টিকার বাইরে যাবে না।
হ্যাঁ, শুধুমাত্র তুমি যে টিকা পাও নাই সেটা তুমি আমাকে একটু বলতে হবে। সবাইকেই পড়াতে স্যার আসছি, আমি কিসের শুধুমাত্র টিকা? পোলিও স্পেশালি টিকা? 2-3 জনের টিচার না, ইচ এন্ড আচ্ছা এভরি না স্টুডেন্টের টিচার আমি। তো আমাকে একটু বলবা, আমি না জিজ্ঞেস করলেও বলবা যে স্যার আমি বুঝি নাই। তুমি বুঝো নাই এটা আমার ব্যর্থতা, এটা তোমার ব্যর্থতা না। আর তুমি বুঝলে তুমি কখনো কলেজে আসতা না, তুমি ইউনিভার্সিটিতে চলে যেতা। তুমি বুঝো নাই বিদায় কলেজে আসছো, আর তুমি বুঝো নাই বিদায় আমি এখানে আসছি। তো তুমি বুঝো নাই, তবে তুমি যদি অমনোযোগী থাকো সেই জন্য কিন্তু দায়ভার তোমার। কিন্তু তুমি মনোযোগ দিয়েছো, তুমি আমার কথাটা বুঝতে পারো নাই, তাহলে দায়ভারটা আমার, তোমার না। তুমি আমাকে বলতে হবে, না হলে আমি কেমনে বুঝবো বলো? তো মিথিলা ক্লিয়ার এখন? আমি কি নেক্সট স্টেপে যেতে পারি? জি স্যার। জি স্যার। ওকে। স্যার এগুলা ক্যালকুলেটর করে ফেললেও হয় না স্যার? ক্যালকুলেটরে করলে হয়, এখন কথা হচ্ছে যে 2+2 এটা 4 যদি আমরা ক্যালকুলেটরে করতে যাই টাইম তাহলে লাগে। কেমনে হবে? হ্যাঁ, ওইখানে যদি তোমার 5 সেকেন্ড সময় নষ্ট হয় সেটাও তো স্যার। সেকেন্ড, তাই না? সেটাও তো তোমার টাইমের ভিতরে। তো যে বিষয়গুলো তুমি ইজিলি পারবা সেগুলো তুমি কেন শুধু শুধু সময় নষ্ট করবা? তো দেখো স্যার নেক্সট স্টেপে চলে আসি। স্যার আপনি যে বলেন। এক্সাম নিচ্ছিলেন আপনার আমার খাতাটা কাটেননি, ভুলে যে গ আর ঘ কাটছিলেন, এরপরে আর কাটেননি, বলছিলেন যে কাটবেন। আচ্ছা একটু তুমি আমাকে কালকে, তো তুমি আমি কালকে ইয়ে করছি যে ওটা একটু এনে দিতা নাচের মতো, আমাকে একটু এই ক্লাসের পরে একটু এটা মানে হচ্ছে যে ইয়ে করে দিও তো, রিপ্লাই করে সামনে এনে দিও, আমি কেটে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা একটু মনে করে এনে দিও, না হলে আবার আমি এখন নাম্বার তুলিনি, আজকে তুলে দিব, পরে দিয়ে ঝামেলায় পড়বা। ওকে স্যার। আচ্ছা যেটা বলছিলাম, তাহলে আমি তোমাদেরকে একটা ম্যাথ করাচ্ছি মানে তোমরাই করবা। ফিউচার ভ্যালু ইকুয়ালস টু 10,000, খাতায় লিখতে থাকেন। আয়ের মান হচ্ছে 9, আচ্ছা সহজ থেকে দিয়ে আগে, সহজ থেকে শুরু করি। 11%। এন এর মান হচ্ছে 7 ইয়ার্স। হারি আপ, প্রেজেন্ট ভ্যালু বের করো। ইচ এন্ড এভরিবডি খাতা দেখাইতে হবে। এতক্ষণ তো লাগার কথা না। স্যার স্যার করছি। শেষ? আর করছি। কত আসছে? জি স্যার। জি স্যার শেষ। কত আসছে? স্যার কত আসছে? 4816.5। মাইক দিব ধরে। 4816.5। হ্যাঁ এটা বলবা, এই ধরনের কোনো সিস্টেম নাই, 44235 এগুলো কিছু না। 4000? হ্যাঁ জি স্যার বলছি। কত? 4000? 4816 816 816 দশমিক 816.5। 5 আমার তো 4830.90 আছে। ফিউচার ভ্যালু বের করতে বলছি রাইট, নাকি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছি? প্রেজেন্ট ভ্যালু। স্যার প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু দেয়া ছিল কি স্যার ফিউচার ভ্যালু নাকি প্রেজেন্ট ভ্যালু দেয়া ছিল? দেয়া ছিল ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু দেওয়া ছিল, দেওয়া ছিল। প্রেজেন্ট ভ্যালু বের করব যে তাহলে future value divided by 1 4840। plus i to the power n, তাহলে এখানে ছিল 10,000 টাকা, এখানে ছিল 1 plus 0.11 to the power 7। হ্যাঁ। কত আসছে? এটা আসছে 4816.5। আর কার কার আসছে এই অ্যামাউন্টটা? কার কার আসছে? আমার। স্যার আমার। আচ্ছা 5 এর পরে কত আসছে? আর 5 এর পরে কি আসছে? 5 এর পরে 8। এরপরে 4109। 4109। এই অ্যামাউন্টটা আসে নাই কার কার? এই অ্যামাউন্টটা আসে নাই কার কার? রেজাল্ট এটা কার কার আসে নাই?
স্যার দশমিকের পরে পুরাটা লিখতে হবে? আমি পরে বলছি এই রেজাল্ট আসে নাই কার কার? না জাস্ট স্যার আমার। আপনি কে? মারিয়ার? জি স্যার। স্যার আমি দশমিকের মারিয়াম। পরে 2 ঘর ধরছি ভাগ করার জন্য। না না না, হবে না হবে না, এই জায়গায় তোমাদের সবচেয়ে বড় সমস্যা। আমি তোমাকে বলি, আবারও বলছি, ফিন্যান্স অনেক টাইপের ভাবে করা যায়, কিন্তু তুমি যদি আমার স্টুডেন্ট হইতে হয়, ফিন্যান্সটাতে পারফেকশন থাকতে হবে, অ্যাকুরেসি থাকতে হবে, কোনো ধরনের ভুল থাকতে হবে না। এই জিনিসটা সবসময় মেনটেন করবা। আকাশ পাতাল থেকেও টিচার আসলে তোমার খাতা যাতে উনি নাম্বার কাটতে না পারে, একদম যেটা অ্যাকুরেট ইন্টারন্যাশনাল নিয়ম, সেই নিয়মটাতে আমরা করবো। বইয়ের মধ্যে অনেক ভুল থাকে, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমার যাতে ভুল না হয়, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় জি, স্যার। রাখবা। তো দেখো, অ্যাকুরেট সিস্টেম কোনটা? অ্যাকুরেট সিস্টেম হচ্ছে তুমি যদি এটাকে আলাদাভাবে করো, আমার হাতে আজকে ক্যালকুলেটর নাই, আমি একটু ভুলে গেছি, আমি একটা ক্যালকুলেটর কালেকশন করে আমি কালকে থেকে ক্লাসে নিয়ে আসবো, ঠিক আছে? না হলে আমি নিজেই করে দিতাম। এই যে দেখো, তুমি যদি এটাকে আলাদাভাবে বের করো, এই অরিন, এই 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 জিনিসটা শুধুমাত্র রেজাল্ট কত আসে দেখো তো, এই জিনিসটা রেজাল্ট বের করো। আর 2.076 076, তারপর 160 160 170 160 153 সবাই 153 মিলে বললে কেমন হবে? 160, তারপর 153 এটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তোমাকে এটা পুরোটাই লিখতে হবে, এক ওয়ার্ডও বাদ দিতে পারবে না। এরপরে যখন এই 10,000কে এটা দিয়ে ভাগ করবা, তখন তোমাদের এই রেজাল্টটা আসতেছে, রাইট? জি স্যার। স্যার আমি তো ডাইরেক্ট করছি ক্যালকুলেটরে। আমি আবার ক্যালকুলেটরে ডাইরেক্ট জি স্যার, কালকে আপনি এভাবে দেখ। ক্যালকুলেটরে ডাইরেক্ট করলে অবশ্যই এটা আসবে। আমি এখন যেভাবে দেখাচ্ছি এভাবেই আসবে। যদি তুমি সিঙ্গেলি করো, তুমি কোনো ঘর বাদ দিতে পারবে না, বাদ দিবা তো সেটা আমি বলে দিচ্ছি। এরপরে তোমার এই রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা আসার পরে এই রেজাল্টটাও তোমাকে লিখতে হবে। লিখার পরে এর পরের লাইনে তুমি সমান দিবা, এর পরের লাইনে, এই লাইনের পরে তারপর গিয়ে এখানে সমান দিবা, এর পরের লাইনে গিয়ে সমান দিবা, ঠিক আছে? আমি আবার লিখে দিচ্ছি, দেখো স্যার এবার ঠিক আছে। 816.584109, ঠিক আছে? এটা লেখার পরে তারপর তুমি যেটা করবা সেটা হচ্ছে 2 ঘর নিবা দশমিকের তারপর পরে। প্রায় লিখে দিব। 2 ঘর মানে হচ্ছে 5 পর্যন্ত, ঠিক আছে? এই 5 টাকা। তবে এখানের মধ্যে কোনো প্রায় লিখবা না, আমি আবারও মাথায় দিয়ে দিচ্ছি, বারবার বলছি, ফাইন্যান্সের ক্ষেত্রে কোনো প্রায় পড়াকার অঙ্কস্ত্রীয় লেখা দরকার নাই, কেউ লিখবেন না, লিখলে আমি কেটে দিব। প্রায় লেখার দরকার নাই, এটা ম্যাথমেটিক্স না, এটা ফিন্যান্স। ফিন্যান্সের মধ্যে প্রায়ের কোনো অস্তিত্ব নাই, কোনো বইয়ের মধ্যে ইউজ করলেও হবে না, মিনস হবে না, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। ফিন্যান্সের ক্ষেত্রে প্রায়ের কোনো অস্তিত্ব নাই। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 ঘর নিতে হবে। এই 2 ঘরটা নিলাম, 2 ঘরটা নিয়ে জাস্ট টাকাটা বসাই দিব। এখন কথা হচ্ছে যে স্যার এখানের মধ্যেও কিছু কারিশমা আছে, ওই কারিশমাগুলো একটু দেখাচ্ছি। মনে করেন আপনার রেজাল্ট আসছে 0.3251, স্যার আপনি তো বলছেন যে দশমিকের পর 2 জন নিতে হবে, ঠিক আছে? মাঝে মাঝে পাশের বাসার দিকে একটু তাকাবেন, তৃতীয় ঘরের দিকে একটু তাকাবেন 2 ঘর নেওয়ার সময়। তৃতীয় ঘরের মানুষটা যদি, তৃতীয় ঘরের কোথায়, দশমিকের পরের তৃতীয় ঘরের মানুষটা যদি 1 2 3 4 হয়, তাহলে আমাদের দ্বিতীয় ঘর পর্যন্ত নিতে কোনো আপত্তি নাই। কিন্তু যদি 5 6 7 8 9 এই অ্যামাউন্ট গুলো হয়, তৃতীয় যদি 5 6 7 8 9 এই অ্যামাউন্ট গুলো হয়, দ্বিতীয় ঘরের সাথে 1 যোগ হবে, দ্বিতীয় ঘরে যা আছে তার সাথে 1 যোগ হবে। আমি কি বুঝতে পারলাম? জি স্যার। কারো কোনো আপত্তি জি, স্যার। আছে? সবাই না, বুঝছেন? আচ্ছা জি, ঠিক আছে, স্যার। এবার নেক্সট কথাটা জি আছে। স্যার, বুঝছি। বলা হচ্ছে স্যার, যে স্যার হ্যাঁ বলেন। স্যার বলেন। 1.11 কে যে পাওয়ার 7 দিয়ে গুণ করলাম না, এটাকে আবার নিচে লিখতে হবে নাকি একসাথে করে দিলে হয়ে যাবে? এটা মানে করে একসাথে- এটা লিখতে ভালো না, আমি এখন যেভাবে লিখছি এভাবে করলে খুবই ভালো। মানে তুমি যদি স্টেপ বাই স্টেপ করছো সেটা ভালো, তবে মাঝখান থেকে তুমি যদি 2 লাইন যদি বাদ দিতে চাও, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি তখন বুঝে নিব যে এটা তুমি পারো, তবে এত তাড়াতাড়ি বাদ দিও না।
যেহেতু এখনো প্রথম পর্যায়ে এত তাড়াতাড়ি বাদ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আস্তে ধীরে বাদ দিবা। স্যার এখন আপাতত সবগুলো লিখতে থাকো, বলো। স্যার আমি না আপনার মতো করে করি না, আমি কোনো সমস্যা নাই, তুমি আমার মতো করে করো নাই, কোনো সমস্যা নাই। আমি যেটা বলছি সেটা দেখো আগে, তাহলে এটা ক্লিয়ার আমাদের কাছে। এবার আসো, আমাদের রেজাল্টটা যদি ধরে নাও এই 11.395 আসছে। স্যার দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ, এভাবে করলে হ্যাঁ, হবে কিনা দেখেন তো। না এভাবে করলে হবে না, আর একটু এক্সপ্লেইন করতে হবে, আর একটু এক্সপ্লেইন করতে আমিও হবে। এইভাবে করছি। এত শর্টকাট করিও না, হবে না বলছি না, কিন্তু আমি হলে নাম্বার কাটবো, এক নাম্বার কেটে ফেলবো, ঠিক আছে? তিনের স্যার মধ্যে দুই দিবো। ধর আমার পরীক্ষায় টাইম কোন ওই টাইম আমি হবে শর্ট করে দিতে হবে না। না, নাম্বার কাটবো বললাম তো, 0 দিব না, কিন্তু নাম্বার কাটবো। পরীক্ষার সময় কিভাবে করতে হবে আরো পরে শিখাবো, আপাতত ম্যাথটা শিখেন। এরপর দেখেন, এই যে 11.9395 রেজাল্ট লিখলাম, এটাকে স্যার কিভাবে লিখবো? দেখেন 2 গুণ নিতে হবে, ভালো করে খেয়াল করেন, 2 গুণ নিতে হবে, তাহলে 39 আছে, তৃতীয় ঘরে আছে 5, তাহলে 5 থাকলে আমরা বলতে 1 আসবে, তৃতীয় ঘরের সাথে 1 আসবে, আনেন 1 আনলে তো স্যার এখানে 9 এর জায়গায় 10 হয়ে যাচ্ছে। তো 10 হচ্ছে মানে কি 39 এর জায়গায় 40 হয়ে যাবে, 40 ঠিক আছে? এবার স্যার। আসেন আরেকটা জিনিস শিখাচ্ছি, মনে করেন আপনার রেজাল্ট আসছে 399.995, ভালো করে খেয়াল করেন, 399.995, এটাকে স্যার কিভাবে লিখবো? স্যার এখানে তো 2 ঘর আছে, এখান থেকে যদি 1 আনি এটা তো স্যার 100 হয়ে যাচ্ছে, তো সমস্যা কি? 100 ডবল 0 পরে বসান 1, তাহলে সামনে চলে আসবে 1, যদি এখানে যোগ হয় তাহলে 399 জায়গায় কত হয়ে যাবে? 400 হয়ে যাবে, 400.00 বা 400 টাকা। দেখেন এটা বুঝছেন কিনা, দেখেন এটা বুঝলে সব বুঝছেন। স্যার এটা এই যদি জায়গা থেকে যোগ এই না জায়গায় করি কিভাবে- তাহলে কি অঙ্ক ভুল? ওরে বাবা রে বাবা, করবা না কেন? শিখে নাও না, করবো না স্যার, এটা না করলে ভুল হবে কিনা সেটা বলার দরকার কি? তোমার একটা জিনিস শিখার দরকার আছে, সেটা শিখো না। যে কোনো নতুন কিছু রিসিভ করতে তোমাদের প্রবলেমটা কোথায়? তুমি পারফেকশনে থাকতে সমস্যা তো নাই। একটা জিনিস তোমার অ্যাক্সেসের বাইরে হইলে যে স্যার এটা আমার পক্ষে সম্ভব না, সেটা হলো একটা বিষয় স্যার, তাহলে আমার পক্ষে যেহেতু সম্ভব না, এটা যদি আমি করতে না পারি কি ভুল হবে, কিন্তু সেটা একটা বিষয়, এটা তো তোমার পক্ষে সম্ভব, তো এটা না করলে অঙ্ক ভুল না শুদ্ধ সেটার জায়গায় তোমার যেতে হচ্ছে কেন? তোমাকে একটা জিনিস নতুন শিখাচ্ছে, এটা একটু শেখার চেষ্টা করো না। অঙ্ক ভুল না শুদ্ধ, নাম্বার কাটবেন নাকি কাটবেন না, এত প্রশ্ন করার এখন তো দরকার নেই, এখন শেখার দরকার আছে, শিখতে থাকো। বুঝছো কিনা দেখো, এই বিষয়টা কি বুঝছো কিনা তুমি একটু দেখো ভালো করে, এই বিষয়টা জি স্যার ক্লিয়ার কিনা? বুঝছি। কারো কোনো আপত্তি আছে এই জায়গায়? জি স্যার। না স্যার। না স্যার। না স্যার। ঠিক আছে, ওকে। আজকে যারা ক্লাস মিস করতেছেন, এমন পিটাতে হবে এদেরকে, কথাবার্তা মানে হচ্ছে শুনে না, মেয়েগুলো একদম শুনে না, ঠিক আছে? বলছি স্যার ক্লাসগুলো miss মোবাইলের করিও না। ভিতরে থেকে পিটাবেন। হ্যাঁ, সেটাও পিটানো যায়। গত পরশুদিন সেকেন্ড ইয়ারকে শাস্তি দিচ্ছি অনলাইনে, তো তোমরা টেনশন করিও না। স্যার ঠিক আছে? কিভাবে? বুঝছি কিভাবে স্যার। সেটা যেদিন তোমাদেরকে দিব সেদিন বুঝবা, আরে পড়া বেশি যেদিন করে তোমাদেরকে দিয়ে দিব আর কি। সেদিন বুঝবা। ঘৃণা ওরা বেশি করে দেওয়ার কোনো শাস্তি না। ক্লাসে থাকলে যেরকম শাস্তি দিব তোমাদের বাসা দিয়েও আমি ওরকম শাস্তি দিতে হবে, কোনো বিষয় না। আমি তোমাদেরকে বলছি না, তোমরা যতই অনলাইন করো, কন্ট্রোলিং পাওয়ার আমার কাছে আছে, এটা টেনশন করার কিছু নাই। তাহলে আমরা এই নেক্সট পড়াতে যাই, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন। দেখেন আমি একটা টাইম লাইন আঁকছি, ভালো করে খেয়াল করবেন, আমি আবারও বলছি টাইম লাইন আঁকছি। এটা হচ্ছে প্রেজেন্ট টাইম 0, প্রেজেন্ট টাইম আজকে সময়টাকে বুঝাচ্ছি। এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, এটা হচ্ছে তৃতীয় বছর। তাহলে দেখেন প্রথম বছরের টোটাল জার্নিটা হচ্ছে এটা হচ্ছে প্রথম বছরের টোটাল জার্নি। এটা হচ্ছে প্রথম বছরের শুরু, মানে প্রথম বছরের শুরু মানে আজকে, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। প্রথম বছরের শুরু মানে আজকে, আর প্রথম বছরের শেষ মানে এই জায়গায় হচ্ছে প্রথম বছরের শেষ। আবার দেখেন এটা হচ্ছে দ্বিতীয় বছর, এই টোটালটা হচ্ছে দ্বিতীয় বছর। তাহলে স্যার আমি কি এভাবে বলতে পারি যে প্রথম বছরের শেষ অথবা
অথবা দ্বিতীয় বছরের শুরু বলা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি বলতে পারি প্রথম বছরের শেষ, আবার এই পয়েন্ট আমি বলতে পারি দ্বিতীয় বছরের শুরু। আচ্ছা, এই হচ্ছে দ্বিতীয় বছর, এই হচ্ছে দ্বিতীয় বছরের শেষ, তৃতীয় বছরের শুরু, আর এটা হচ্ছে পুরো তৃতীয় বছরের পুরো বছর, এই হচ্ছে তৃতীয় বছরের শেষ। তাহলে আমাকে যদি কোনো একটা বছরের নাম বলে যে দ্বিতীয় বছর, তৃতীয় বছরের টাকা, চতুর্থ বছরের টাকা, আমি ধরে নিব ওই বছরের শেষের টাকা। কিছু না বলা মানে হচ্ছে ওই বছরের শেষ। যদি শুরু হয় তাহলে ওরা বলে দিবে যে দ্বিতীয় বছরের শুরুতে। দ্বিতীয় বছরের শুরু মানে হচ্ছে প্রথম বছরের শেষ। আমি আবারও বলছি, যদি শুরু হয় তোমাকে বলে দিবে যে দ্বিতীয় বছরের শুরু, তৃতীয় বছরের শুরু। কিন্তু শুধু যদি বলে তৃতীয় বছরে 40,000 টাকা, তোমাকে ধরে নিতে হবে তৃতীয় বছরের লাস্টে 40,000 টাকা। এবার আসো, এই জিনিসটা যদি বুঝে থাকি, এবার আসো, বলা হচ্ছে যে মিস্টার এ প্রথম বছরে 40,000 টাকা পাইছে। তাহলে 40,000 টাকাটা কি স্যার আমি এই 0 পয়েন্টে লিখবো না 1 পয়েন্টে লিখবো বলুন তো? 1 পয়েন্টে। Very good, 1 point. পয়েন্টে। তাহলে 1 পয়েন্টে প্রথম বছরে মিস্টার 40,000 টাকা পেয়েছে, দ্বিতীয় বছরে মিস্টার এক্স 50,000 টাকা পেয়েছে, তৃতীয় বছরে মিস্টার এক্স 60,000 টাকা পেয়েছে। ভালো করে খেয়াল করো, আমি প্রশ্ন দিচ্ছি এখন, আমি প্রশ্ন দিচ্ছি, আমি কিন্তু প্র্যাকটিক্যালি তোমাকে সূত্রটা বোঝানোর চেষ্টা করতেছি। আমি তোমাকে সূত্র শিখাচ্ছি না, সূত্রটা বোঝানোর চেষ্টা করতেছি। তুমি বুঝলে তুমি সূত্র তৈরি করতে পারবা। তাহলে দেখো, এখানে একটা টাইম লাইন আসছি, আমরা গত ক্লাসে পড়ছি যে টাইম লাইন মানে সময় রেখা, যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করছি। তাহলে প্রথম বছরের শেষে মিস্টার এক্স 40,000 টাকা পাইছে, দ্বিতীয় বছরের শেষে পাইছে 50,000 টাকা, এবং তৃতীয় বছরের শেষে পাইছে 60,000 টাকা। এখন আসো, একটা বিষয় হচ্ছে, ভালো করে খেয়াল করো, তোমাদেরকে প্রথম দিকে যেই থিওরিগুলো পড়তে বলছি, ওই থিওরিগুলোর মধ্যে এমন একটা কথা ছিল যে আজকে তোমাকে 5,000 টাকা প্রদান করবে, তোমার বাবা বললো, তোমাকে বললো আজকে 5,000 টাকা নিবা নাকি 1 বছর পরে 5,000 টাকা নিবা, কোনটা তোমার জন্য লাভবান বলো তো দেখি? আজকে নেওয়া নাকি 1 বছর পরে আজকে নেওয়া? আজকে নেওয়া। আজকে নেওয়া। নেওয়াটা বেটার। কারণ হচ্ছে আমরা জানি আজকের টাকা 1 বছর পরে ওই টাকার মূল্য কমে যায়, টাকার পরিমাণ কমে না। আজকের 5,000, 1 বছর পরের 5,000 পরিমাণটা একই, কিন্তু এটার ভিতরের যে একটা পারচেসিং পাওয়ার আছে বা ক্রয় মূল্য আছে, ওই ক্রয় মূল্যটা আজকে 5,000 টাকার ক্রয় মূল্য থেকেও 1 বছর পরে 5,000 টাকার ক্রয় মূল্য কমে যাবে। আর ওই কমে যাওয়ার কারণে আমি কম ভোগ করতে পারবো। আজকে 5,000 টাকা দিয়ে আমি যে পরিমাণ ভোগ করতে পারবো, 1 বছর পরে 5,000 টাকা দিয়ে আমি কম পরিমাণ ভোগ করতে পারবো। তো আমি জেনে শুনে তো কম পরিমাণ ভোগ করতে চাইবো না, ওই জন্য আমি সবসময় চাইবো আজকে যাতে আমি ওই পরিমাণ ভোগটা করতে পারি। স্যার তাহলে আরেকটা দেখো, আছে বিনিয়োগ করা যায়। মানে অনেকগুলো পয়েন্ট আছে, একটা পয়েন্টে কথা বলছি, অনেকগুলো পয়েন্ট আছে। তো এখন দেখো, এখানে বিষয়টা হচ্ছে তুমি 1 বছর পরে 40,000 টাকা পাবা, 2 আচ্ছা বছর স্যার, পরে 50,000 টাকা পাবা। বলেন বলেন। স্যার যদি বলে যে এবছর 5,000 টাকা নিবা নাকি সামনের বছর, বুঝি নাই, কত সামনের বছর? 7,000 টাকা। হ্যাঁ, তখন তোমাকে কি করতে হবে, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। মানে হচ্ছে যে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আজকের 5,000 টাকার প্রেজেন্ট ভ্যালু কি তুমি জানো, 5,000 টাকা। আর সামনের বছর বা 2 বছর পরে তোমাকে যে 7,000 টাকা বললো, ওই 7,000 টাকাকে তুমি আজকের মূল্যে কনভার্ট করে আনতে হবে। তখন কি হবে, তখন আজকের মূল্যটাও তোমার জানা আছে, আর ওই 7,000 টাকার আজকের আচ্ছা, মূল্যটাও তুমি বের করলা। তখন তুমি কম্পেয়ার করবা, যেটা বেশি হবে সেটা তুমি গ্রহণ করবা। তখন ঠিক আছে, সমানে সমানে আজকের মূল্যের সাথে আজকের মূল্য কম্পেয়ার করা হচ্ছে। কিন্তু তুমি যদি বলো না স্যার ওইটা কেমনে বের করব? মানে আমি তো আগে প্রেজেন্ট ভ্যালু বের করা শিখছি না, এই যে এখন বের করছি দেখো। পিপিএফ দিয়ে না? হ্যাঁ, তাহলে দেখো ওই PPF সূত্র দিয়ে বের দিয়ে। করবো। হ্যাঁ, পিবি সূত্র স্যার দিয়ে। আরেকটা দেখছি রুল 72। একটু আস্তে 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 সবই হবে, একটু ধৈর্য ধরো। দেখো, বলা হচ্ছে, আমি একটু মানে বইয়ের মতো না, আমি একটু তোমাকে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, বইয়ের মতো করে পড়াইছি। হ্যাঁ,
আমি চাচ্ছি যে তোমাকে সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায় এবং টোটাল বিষয়টা প্যাকেজ আকারে তুমি যেদিন টাইম ভ্যালু মানি শেষ করবে সেদিন তুমি পুরোটাই তুমি জানো কি। হ্যাঁ, একটার সাথে একটা রিলেটেড, কিন্তু কথাগুলো একটার সাথে একটা রিলেটেড, আমি উল্টা পাল্টা যাইতে পারবো না। ওই জন্য বনিসে না গিয়ে আমরা কি করবো, আমাদের মতো করে যাবো। তো দেখো যেটা বলছি সেটা হচ্ছে, এই 40,000 টাকা তাহলে 1 বছর পরে পাচ্ছ, এই 50,000 টাকা 2 বছর পরে পাচ্ছ, এবং এই 60,000 টাকা 3 বছর পরে পাচ্ছ। ভালো করে খেয়াল করো। তাহলে তোমাকে আমি বললাম এই যে ভবিষ্যতে যে টাকাগুলো পাচ্ছ, এই টাকাগুলোর বর্তমান মূল্য কত? প্রশ্নটা ভালো করে খেয়াল করো, বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য মানে এই 0 পয়েন্টে, এই 3টা ফিগারের 0 পয়েন্টে নিয়ে আসলে মূল্য কত দাঁড়াবে সেটা বের করতে বলছে। এই 0 পয়েন্টের মূল্য, আজকের মূল্য কত বের করতে হবে। তাহলে দেখো স্যার, আমি যদি এখন এই জায়গায় দাঁড়ায় থাকি, প্রেজেন্ট টাইমে যদি দাঁড়ায় থাকি, এই টাকাটা হচ্ছে 1 বছর পরের টাকা। ভালো করে খেয়াল করো, এই টাকাটা হচ্ছে 1 বছর পরের টাকা। তাহলে এটাকে আমি 1 বছর পরের ফিউচার ভ্যালু বলতে পারি, বলতে পারি না স্যার? জি জি স্যার। স্যার। আচ্ছা, জি এখন স্যার, আমাকে বলতে যেহেতু পারি। বলছে যে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, আমাকে যেহেতু বলছে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, তাহলে আমাকে ফিউচার ভ্যালু দেওয়া আছে 40,000 টাকা। মনে করো আমাকে একটা আয়ের মান দিয়ে দিল 10%, আর সময় তো আমাদের জানা আছে, যেহেতু 1 বছর পরের টাকা এটা, তাহলে এন এর মান হচ্ছে 1 বছর আগে আনতে হবে টাকাটাকে। তাহলে এখান থেকে কি আমি প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবো না? ফিউচার ভ্যালু নাম্বার 1 স্যার ডিভাইডেড বাই যদি 1 আই না প্লাস দেওয়া n টু দি থাকে, পাওয়ার। আই না দেওয়া থাকলে তুমি বের করবা কেমনে? আই তো অবশ্যই দেওয়া থাকবে। আই না থাকলে তুমি বের করবা কিভাবে? অবশ্যই 100% দেওয়া থাকবে। তাহলে দেখো, প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু ফিউচার ভ্যালু নাম্বার 1 ডিভাইডেড বাই প্লাস আই টু দি পাওয়ার 1। 1 কেন লিখলাম? কারণ এই টাকাটা হচ্ছে 1 বছরের পরের টাকা। এবার এই টাকার তাহলে প্রেজেন্ট ভ্যালুটা আমরা এভাবে কত লিখবো এখানের মধ্যে? জি স্যার। 40,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 1। এইভাবে আমরা প্রথমটা বের এই টাকাটার করছি। প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবো। রাইট। এবার আসো, যদি তোমাকে বলা হয় এই টাকাটার প্রেজেন্ট ভ্যালু বের করেন, পারবো না স্যার? জি স্যার, পারবো? পারবো। সেম সেম। এ লইট্টা মাছ বন্ধ করো, লইট্টা মাছ। আমি এমনি মাইক্রোফোন একটা কানের মধ্যে দিয়ে, আমার কানের মধ্যে আলো বাতাস খাওয়া কিছু দিতেছে না, তারপরে এগুলো স্যার লইট্টা মাছ অরিন আপনাকে আজকে বাসে দাওয়া দিলে একটা মাছ খাওয়াবে। অরিজিনাল লইট্টা মাছ। কি আমার মাইয়া, এখান থেকে আমি আসতেছে এমনি নাকি? কানের ভিতরে আলো বাতাস আমার এখান খাওয়া থেকে কি কিছু আসতেছে দিতেছে নাকি? না। ঠিক আছে, তার উপরে তুমি লইট্টা মাছ বিক্রি স্যার করতেছো। আমিও হেডফোন, আমারও। আচ্ছা আচ্ছা, চলো চলো স্যার চলো, আপনার একটু কথাগুলো সময় শেষ। আচ্ছা একটু শেষ করি, হ্যাঁ একটু শেষ করি। দেখো তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বছরের টাকা হচ্ছে এখানের মধ্যে কত? 50,000 টাকা। তাহলে এই জিনিসটাকে যদি আমি প্রেজেন্টে আনি, কয় বছর আগে আনতে হবে স্যার? 2 বছর আগে আনতে হবে না? দেখো 50,000 স্যার। টাকাটা আছে এই জায়গায়, এই 50,000 টাকা আছে এই জায়গায়, এটাকে 1 বছর 2 বছর আগে আনতে হবে। তাহলে পুরো সূত্র হচ্ছে এটা।